2020 সালে বাংলায় আমফান আছড়ে পড়ে। ক্যাগ রিপোর্টে দাবি, এই আমফানের সঙ্গে রাজ্যে আছড়ে পড়ে দুর্নীতির ঝড়। আমফানে কি ব্যাপক প্রভাব পড়েছিল পুরুলিয়া জেলাতে? সিএজির রিপোর্টের দাবি, তৃণমূল সরকারের ক্ষতিপূরণ দেওয়ার হিসেব নিকেশ দেখে তেমনটাই মনে হচ্ছে। আর যা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছে সিএজি অডিট। আমফান দুর্নীতির সিএজি অডিটের সেই রিপোর্টই এক্সক্লুসিভ নিউজ 18 বাংলার হাতে। ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, কি রয়েছে সেই রিপোর্টে? দেখো, রিপোর্টে দেখানো হয়েছে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল আমফানে 2020-তে, কিন্তু কাগজে কলমে ক্ষয়ক্ষতি হলো বাস্তব চিত্রটা ছিল একেবারেই আলাদা। তার কারণ আমফানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি তেমন পুরুলিয়া জেলাতে, জেলা জুড়ে, এবং দুর্নীতি হয়েছিল। কোটি কোটি টাকা এসেছিল, সরকারি টাকা তৃণমূল আমলে, এবং এই টাকা আত্মসাৎ হয়েছিল না দুর্নীতি হয়েছিল, সেগুলো একেবারেই ট্যাগের রিপোর্টে যেমন বলা হয়েছে। কিন্তু বাস্তবে পুরুলিয়া জেলাতে আমফানে ক্ষয়ক্ষতি হয়নি, শুধু হয়েছিল কাগজে কলমের ক্ষয়ক্ষতি দেখানো হয়েছিল। এবং যেমনটা বললাম প্রিয়াঙ্কা, কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে। কোথায় গেল এই টাকা? এবং একেবারেই কেন হয়েছিল? বেশ কয়েকটি পুরুলিয়া জেলার ব্লকের এলাকায় মানুষের ঘর নষ্ট হয়ে গিয়েছিল, রাস্তা নষ্ট হয়ে গিয়েছিল। এইসব রিপোর্টে বলা হলেও বাস্তবে কিন্তু চিত্রটা ছিল অন্যরকম। দুর্নীতি ঝড় তীব্র ছিল, কিন্তু বাস্তবে একদমই উল্টোটা। ইন্দ্রজিৎ, তুমি যেমনটা বললে, তুমি পুরুলিয়ায় দীর্ঘদিন রয়েছো এবং সেখানকার ছবিটা ঠিক কি কেমন ছিল আমফানের সময়, সেই ছবিটা তুমিও বর্ণনা করলে। বেশ, সঙ্গে থাকো। ভালো করে দেখুন, এটা হচ্ছে আমফান ঘূর্ণিঝড়ের গতিপথ। বঙ্গোপসাগর থেকে উৎপত্তি, দক্ষিণ 24 পরগনায় ল্যান্ডফল। দেখুন, আপনাদের দেখাবো এই যে রুটটা, বঙ্গোপসাগর থেকে দক্ষিণ 24 পরগনা, কলকাতা, উত্তর 24 পরগনা হয়ে বাংলাদেশ। কিন্তু পুরুলিয়ায় আমফানের প্রভাব কোথা থেকে, কতটা? হ্যাঁ, প্রভাব পড়েছে ঠিকই, কিন্তু ব্যাপক প্রভাব কি পড়েছে আমি আরো একবার দেখাচ্ছি আপনাদের। দেখুন কিভাবে এই আমফান তার ল্যান্ডফল হয়েছিল। এটা হচ্ছে আমফান ঘূর্ণিঝড়ের গতিপথ। বঙ্গোপসাগর থেকে উৎপত্তি, দক্ষিণ 24 পরগনায় ল্যান্ডফল, তারপর কলকাতা থেকে উত্তর 24 পরগনা এবং পার্শ্ববর্তী জেলা হয়ে বাংলাদেশে প্রবেশ। কলকাতা থেকে প্রায় 300 কিলোমিটার দূরে পুরুলিয়া। যেমনটা বলছিলাম আপনাদের, আবহাওয়াবিদরা বলছেন পুরুলিয়ায় আমফানের তেমন কোনো প্রভাবই পড়েনি। দু 2020 সালে যে আমফান সাইক্লোনটি হয়েছিল, ল্যান্ডফল হয়েছিল গঙ্গার যে বদ্বীপ বা যেটাকে আমরা সাগরদ্বীপ বলি, সেই রকম জায়গাতে, এবং সেটি বদ্বীপ অঞ্চল থেকে মালদা পর্যন্ত অতিক্রান্ত করে। এই প্রগ্রেস করার ফলে দুদিকে বিপুল ক্ষয়ক্ষতি করে গেছে। সুপার সাইক্লোন আমফানের পথের পারপেন্ডিকুলার উলম্ব দিকে ছিল পুরুলিয়া, সুতরাং আরো দূরত্ব প্রায় 300 কিলোমিটারের মতন। আর সেই কারণে বাঁকুড়া পুরুলিয়া অঞ্চলে তেমন কোনো প্রভাব পড়েনি, সামান্য বৃষ্টিপাত এই সমস্তই হয়েছে। আবহাওয়াবিদদের বক্তব্য তো শোনালাম, কিন্তু পুরুলিয়ার বাসিন্দারা তারা কি বলছেন? তারা বলছেন আমফানের প্রভাবে পুরুলিয়ায় সেভাবে কোনো ক্ষয়ক্ষতিই হয়নি। দেখুন, এই আমফানের প্রভাব পুরুলিয়াতে মানে সেরকমভাবে কোনো পড়েনি। ঠিক আছে, অন্যান্য জেলায় যেরকম হয়েছিল, আমফান পুরুলিয়াতে সেরকম প্রভাব পড়েনি। পুরুলিয়াতে নাকি আমফানের জন্য প্রচুর টাকা বরাদ্দ এসেছিল। এখানে ঝড় না হলেও
সেই টাকাগুলো কি হলো সে জানি না, কিন্তু ক্ষতিপূরণের নামে শুনেছি যে অনেক টাকা নয়ছয় হয়েছে। না, এখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অথচ ক্যাগ রিপোর্টে কি দেখানো হয়েছে? ক্যাগ রিপোর্টে দেখানো হয়েছে 100% ক্ষতি হয়েছে পুরুলিয়া জেলাতে, এবং সেখানে উল্লেখ করা হয়েছে, যেমনটা দেখালাম, বাসিন্দাদের বক্তব্য শোনালাম, আবহাওয়াবিদরা বললেন, একদম বুঝিয়ে দিলেন তারা, কিন্তু ক্যাগ রিপোর্টে যে তথ্য চাঞ্চল্যকর, সেখানে উল্লেখ করা হয়েছে যে 100% ক্ষতিগ্রস্ত জেলা হিসেবে দেখানো হয়েছে পুরুলিয়াকে, গরমিল করা হয়েছে হিসেব নিকেশে। জেলে করেছিল, তাতে আমাদের যেটুকু মনে পড়ছে তাতে পুরুলিয়াতে কোনো প্রভাব পড়েনি। এমনি বর্ষাকালে বা সাধারণ যে বৃষ্টি হয়, একটু একটু বৃষ্টি হয়েছিল, আর মানে বৃষ্টি ছাড়া আর বেশি কিছু সেরকম হয়নি। বলতে গেলে আমফানের প্রভাব একদম পড়েইনি। বলতে গেলে যে দুর্নীতির সেফ প্লেস হিসাবে পুরুলিয়াকে ব্যবহার করা হয়েছে। ডাবল ইঞ্জিনে জাতীয় সড়কে গ্রিন সিগন্যাল। জাতীয় সড়ক মসৃণ হলে শিল্পে গতি বাড়ে। শিল্পের উন্নতিতে সড়ক পরিকাঠামোর উন্নতি জরুরি। শুধু রেল পরিকাঠামো নয়, এই শিল্পের উন্নতিতে কিন্তু সড়ক পরিকাঠামো উন্নতি জরুরি। রাজ্যে একাধিক জাতীয় সড়কের কাজ চলছে ইতিমধ্যেই, আর জাতীয় সড়কের কাজে আরো গতি আনতে গুরুত্বপূর্ণ বৈঠক, মেগা বৈঠক আগামী মঙ্গলবার অর্থাৎ 4 আগস্ট। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরির সঙ্গে বৈঠকে রাজ্যের পূর্তমন্ত্রী অজয় পোদ্দার, তার সঙ্গেই গুরুত্বপূর্ণ বৈঠক। তৃণমূল সরকারের আমলে জমি পেতে সমস্যা হয়েছিল, অর্থাৎ জমি জটে আটকে ছিল কাজ, থমকে ছিল কাজ, সেই জট তাহলে কাটতে চলেছে। মেগা বৈঠক, গুরুত্বপূর্ণ সেই বৈঠক আগামী মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরির সঙ্গে রাজ্যের পূর্তমন্ত্রী অজয় পোদ্দারের। नेशनल हाईवे के लिए मेरी 4 तारीख को गडकरी जी से मीटिंग है। माननीय केंद्र मंत्री हमारे भूतपूर्व अध्यक्ष रहे हैं पार्टी के, उन्होंने समय दिया है। पीडब्ल्यूडी की टीम कल और परसों वो लोग उनके साथ बैठकर, डिपार्टमेंट के लोगों के साथ बैठकर मीटिंग करेंगे। मीटिंग करने के बाद में 4 तारीख की संध्या को मैं गडकरी जी से मिलूंगा। पूरी टीम मेरे साथ रहेगी पीडब्ल्यूडी के। पश्चिम बंगाल में नेशनल हाईवे का नेटवर्क बहुत कम है। इस 5 साल में मैं चाहूंगा कि हमारे मुख्यमंत्री जी के आश्वासन से और उनके दिशा निर्देश से हम लोग जिस तेजी से बढ़ना चाहते हैं, उसके लिए इंफ्रास्ट्रक्चर जरूरी है। उस इंफ्रास्ट्रक्चर के लिए नेशनल हाईवे जरूरी है। भय मुक्त बंगाल उन्होंने किया है, उसके लिए इंफ्रास्ट्रक्चर के लिए हाईवे की सबसे ज्यादा जरूरत है, जिसके लिए माननीय गडकरी जी के पास हम लोग जाकर बंगाल का आवेदन रखेंगे और मल्टीपल टाइम्स जाएंगे। ये बंगाल के हम लोग जिस तरह यूपी में अब हाईवे का नेटवर्क हो गया है, पश्चिम बंगाल को भी हम लोग हाईवे के नेटवर्क से। অতীতেও দেখতে পাওয়া গিয়েছে নীতিন গডকরি রাজ্য সরকারের কাছে জাতীয় সড়ক নিয়ে সমস্ত ধরনের সাহায্য করতে তিনি এবং তার দল প্রস্তুত বলে বারবার ধরে উল্লেখ করেছিলেন। কিন্তু জাতীয় সড়কের তরফ থেকে আধিকারিকরা বারবার রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করলেও জমি সহ একাধিক জটিলতা কাটিয়ে তুলতে পারা যায়নি। কিন্তু সরকার বদলের পর ডাবল ইঞ্জিনের গতি এবার জাতীয় সড়কেও পড়তে চলেছে। নীতিন গডকরির সঙ্গে রাজ্যের তরফ থেকে পূর্তমন্ত্রীর যে বৈঠক হতে চলেছে, সেখানে রাজ্যে চলতে থাকা জাতীয় সড়কের প্রকল্পগুলির কাজ যাতে দ্রুত গতিতে শেষ করার জন্য অর্থ কোনো বাধা না হয়, সে ব্যাপারে যেমন রাজ্যের তরফ থেকে আবেদন থাকবে, ঠিক একই রকমভাবে একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় রেল লাইনের ওপর বা নদীর ওপরে যে সেতুগুলি তৈরি করতে হবে, সে ব্যাপারেও যাতে কেন্দ্রের তরফ থেকে দ্রুত ছাড়পত্র চলে আসে, সেই চেষ্টাও রাজ্য সরকার করছে। ইতিমধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে রাজ্যে একাধিক জাতীয় সড়কের কাজ চলছে এবং তার মধ্যে গ্রিনফিল্ড জাতীয় সড়ক, অন্যদিকে হচ্ছে হাওড়া থেকে বারাণসী পর্যন্ত যে জাতীয় সড়কের কাজ, যা একদম কলকাতা শহরকে সংযুক্ত করে দেবে। এছাড়া গঙ্গাসাগর পর্যন্ত যাওয়ার বীরভূমের বেশ কিছু অংশের কাজ এবং উত্তরবঙ্গেরও বেশ কিছু জাতীয় সড়কের কাজ চলছে দ্রুত গতিতে। আর সেই কাজ করার ক্ষেত্রে রাজ্য সম্পূর্ণভাবে কেন্দ্রকে আশ্বস্ত করছে যে তারা সহযোগিতা করবে, কেন্দ্র যেন পর্যাপ্ত অর্থ দিয়ে এই কাজগুলি দ্রুত সম্পন্ন করার জন্য সাহায্য করে। ক্যামেরা সৌমেন দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কথা বলেছিলাম তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, কথা বলেছিলাম বিজেপি বিধায়ক সজল ঘোষের সঙ্গে। শুনুন তাদের বক্তব্য। জাতীয় সড়ক যেগুলো তৈরি করেছে, দেখুন একটার পর একটা ভেঙে পড়ে যাচ্ছে, কোনো ব্রিজ ফ্রিজ সব ভেঙে পড়ে যাচ্ছে। আপনি পার্কস্ট্রিট থেকে ডানপুরি যদি আসবেন, দেখবেন যে 4-5টা ব্রিজ ভেঙে পড়ে রয়েছে, 1 বছরও হয়নি। কোনা থেকে সাতগাছিয়া রাস্তা
হচ্ছে তো হচ্ছেই, মানুষের জঞ্জাটে একদম অস্থির হয়ে গেছে সবাই। ন্যাশনাল হাইওয়ে তো কোনো কাজ অ্যাজ করতেই পারছে না, যেটুকু করছে ভেঙে পড়ছে, যেটুকু করছে ভেঙে পড়ছে। জমি না পেলে এই জায়গাগুলো এই রাস্তাগুলো তৈরি করতো কি করে? একটা করে রাস্তা কমপ্লিট করবে তো, কোনো রাস্তাই তো কমপ্লিট করতে পারছে না। কল্যাণী থেকে যে রাস্তাটা চলে গেছে মালদার দিকে, রাস্তায় জমি পেয়েও তো কমপ্লিট জমি রাস্তা করতেই পারছে না। ফেবগ্রামের দিকে দেখুন রাস্তা কতদিন ধরে রাস্তা তৈরি হয়েছে। এরা শুধু সরকারকে বদনাম দেওয়া ছাড়া আর কিছু নেই। নীতিন গডকরি হ্যাজ প্রুভড হিমসেলফ দ্যাট হি ইজ অ্যান ইনএফিশিয়েন্ট পারসন টু হ্যান্ডেল দি রোড অ্যান্ড ট্রান্সপোর্ট। লজিস্টিক সাপোর্ট ছাড়া কোথাও কোনো শিল্প কেন, কোনো বসতি, কোনো কিছুই গড়ে উঠতে পারে না যদি সেখানে লজিস্টিক্যাল সাপোর্ট না থাকে। আপনার নিয়ারেস্ট এরিয়ায় যদি ট্রান্সপোর্টেশন ব্যবস্থা না থাকে, রেলওয়ে নিয়ারেস্ট এরিয়ায় যদি এয়ারপোর্ট বা হাইওয়ে যদি না থাকে, তার আশেপাশে যদি না হয়, তাহলে কোনো কিছুই বাজার গড়ে উঠতে পারে না। আর রইল বাকি কল্যাণ ব্যানার্জি, তিনি বলছেন যে তারা জমি দিয়েছিলেন, কেন্দ্রীয় সরকার, ভারত সরকার এই জমি নেয়নি বা কাজ করেনি। এই জমি অধিগ্রহণটা কোনো ইস্যু নয়, সরকার তখন চাইনি। আপনি দেখেছেন যে একটা সরকার শিল্পকে বিসর্জন দিয়ে, তারা বিসর্জনকে শিল্প বানিয়ে তারা ক্ষমতায় এসেছিল। ফলে তাদের মুখে এই সমস্ত এক্সকিউজ হাসি পাওয়া ছাড়া আর কোনো কিছুর সৃষ্টি করে না।